নমস্কার, শুরু করছি আজকে আমি অনিকেত চট্টোপাধ্যায়। আজকের শীর্ষক নেপাল তাণ্ডবের পেছনে কে। 26 আগস্ট সকাল 9টা নাগাদ নেপালের ভোতে কোসি নদী ধরে নেমে এলো হরপা বান। ওই নদীর ওপরে 36-38টা ব্রিজ খড়কুটোর মতো ভেঙে মিনিট 5-এর মধ্যে তাণ্ডব নৃত্য চালালো চারপাশে। সুয়াগাড়ি, থিমুরে আর সাপ্রোভেসিতে এখন ভাঙনের পরে এক অদ্ভুত শান্ত অবস্থা, যেন কিছুই হয়নি এরকমভাবে নদী বইছে। কিন্তু নদীর এপাশে ওপাশে মানুষের দেহ, দুমড়ে চুবড়ে যাওয়া দামি গাড়ি, ভাঙা ঘরের দরজা জানলা, গ্যাস সিলিন্ডার, মৃতদেহ ভাসছে। কিছু মানুষ ওই আবর্জনা থেকে ওই গ্যাস সিলিন্ডার বা ওই ধরনের কাজের কিছু জিনিস বেছে বেছে তুলছেন। এক প্রলয়ের পরে এভাবেই আবার মানুষ বসত বাঁধে। মারা গেছেন কতজন কোন দেশের, আমাদের এখান থেকে বেড়াতে গিয়েছিলেন যারা, তারাই বা কেমন আছেন, কোথায় আছেন তা জানতে আরও সময় লাগবে, কারণ যোগাযোগ বিচ্ছিন্ন। যে সংস্থা একদিন আমি নিজেই শুরু করেছিলাম, সেই চলজায়ের বহু মানুষের খোঁজ নেই। সেটাও আমার ব্যক্তিগত শোকের আঙিনা বাড়িয়েছে। এই ঘটনার আগে তো নেপালে বা ওই নেপালের রসুয়া অঞ্চলে, সেখানে কি বিরাট বৃষ্টিপাত হয়েছিল 26 আগস্ট রাত, 25 আগস্ট রাত থেকে 26 আগস্ট সকালবেলায়? না, হয়নি। তাহলে এই বিরাট হরপা বান এলো কোত্থেকে? উত্তর ওই অঞ্চলের অনেক অনেক ওপরে লুকিয়ে আছে। ভতিকোসি নদীর চীনের সীমানার ওপার থেকে এসেছে, তিব্বতে এই নদীর উৎস, এবং ওখানেই আছে লেন্ডি বলে একটা নদী, তারও ওপরে সম্ভবত বাঁধ আছে, সম্ভবত সেখানে কিছু কনস্ট্রাকশন আছে। আর ওই 26 তারিখে সকালে 4.4 রিক্টার স্কেলের ভূমিকম্প কিন্তু ওই অঞ্চলে হয়েছিল। সম্ভবত তখনই ভেঙেছে বাঁধ। বরফ আর বরফ গলা জল হু হু করে নিচে নেমেছে, যত নেমেছে তত তার গতি বেড়েছে, সে তাণ্ডব চালিয়েছে। কিন্তু এটা কি নতুন কিছু? কদিন আগেই তো আমরা দেখলাম অসমের বন্যা, সে জলছবি এখনো শুকোয়নি, এখনো মানুষ নিরাশ্রয়, খাবার জল নেই, খাবার নেই, ত্রাণের কাজ চলছে। তার আগে আমরা উত্তরাখণ্ডে দেখেছি, কেদার বদ্রীতে দেখেছি ভূমিকম্প, হরপা বান, ধস, নতুন কিচ্ছু না। 1998 এই আগস্ট মাসে, 16 কি 18 আগস্ট, মানস সরোবর যাবার রাস্তায় একইভাবে মানুষ সরোবর যাচ্ছিলেন, পিথোরাগড়ের মালপাতে ধস নেবে মানস সরোবরের যাত্রীদের সবাই ধসে চাপা পড়ে মারা গিয়েছিলেন। সেই তীর্থযাত্রীদের তালিকাতে ছিলেন প্রতিমা বেদী, না লাশও খুঁজে পাওয়া যায়নি। খাবার পরে টেন্টে তারা ঘুমোচ্ছিলেন, মাঝরাতে ধস নামে সমস্ত শুদ্ধ ধসে তলিয়ে গিয়েছিল। সিকিমে এরকম দেখেছি। আর প্রতিবার যখন এসব হয় তখন জ্ঞানের কথাগুলো শুনি আমরা, নানান জ্ঞান। প্রথম জ্ঞান হচ্ছে এত জায়গা থাকতে মরতে পাহাড়ে বেরোনো যাবার আবার কি দরকার, যেন সমুদ্রে এরকম কিছু হয় না। 2, চারদিকে বন জঙ্গল কেটে বাঁধ বানিয়ে সভ্যতার অগ্রগতির কথা ভাবলে এরকমই হবে। কিন্তু এসব জ্ঞানের কথা শেষ হয় একটা সময়, তারপর কিছুদিন কাটে, আবার নতুন করে জঙ্গল কাটা হয়, নদী বাঁধ দেওয়া হয়, পাহাড় পর্বতের রাস্তা 1 লেন থেকে 4 লেন হয়ে ওঠে, অসংখ্য ট্যুরিস্ট লজ ক্যাম্প তৈরি হয়। মাত্র 2001-এ গিয়েছিলাম প্যাংগং লেক, লাদাখে একটা থাকার জায়গা ছিল না, একটাও না, টেন্টও ছিল না। আজ সেখানে মেলা বসে গেছে, ঘরে বসে লেক দেখছেন ট্যুরিস্টরা, শত শত লজ, টেন্ট, মানে কিছুদিন পরেই আবার সেই ধ্বংসবৃত্তে ফিরে যাওয়া। হ্যাঁ, এটাই সেই অনবদ্য ভার্চুয়াল ট্রুথ, ভার্চুয়াল ওয়ার্ল্ড যার মধ্যে আমরা বাঁচি, যাকে নিয়ে আমাদের এক সংবেদনশীল মন গড়ে ওঠে। আমাদের বাড়ি, আমাদের মন্দির, মসজিদ, মসজিদের নিচে মন্দির, মন্দিরের নিচে মসজিদ, ভিক্টোরিয়া মেমোরিয়াল কিংবা শান্তিনিকেতনের রবি ঠাকুরের বাড়ি, আমাদের অফিস, ব্যাংক, রেস্তোরাঁ, এগুলোই আমাদের চিন্তা চেতনা জুড়ে থাকে। কিভাবে এসবের রক্ষণাবেক্ষণ হবে, কিভাবে এসব গড়ে উঠবে, তা নিয়ে আমাদের কত চিন্তা। কিন্তু প্রকৃতি হাজার হাজার বছর ধরে একটা আমাজন ফরেস্ট তৈরি করেছে, হাজার হাজার বছর ধরে সুন্দরবন তৈরি হয়েছে, কোপাই আর খোয়াইয়ের খাত কিংবা হাঁসুলিবাগ, অসম কিংবা গুজরাটের অরণ্য, বৈকাল কিংবা লেক টিটিকাকা, না এগুলো রিয়েল ওয়ার্ল্ড, এগুলো নিয়ে আমাদের কোনো চিন্তা নেই। কেটে উজাড় করে দাও জঙ্গল, নদীর ওপরে যত্রতত্র বাঁধ দাও, খোয়াইয়ের রাস্তায় পিচ ঢেলে দাও, ধারে কংক্রিটের দেওয়াল, হাঁসুলিবাগ পর্যন্ত পাকা রাস্তা করে দাও, তবে না ট্যুরিজম। কেন? কারণ এগুলো প্রকৃতি হাজার হাজার বছর ধরে একটু একটু করে তৈরি করেছে, আমাদের কোনো কন্ট্রিবিউশনই নেই, আমাদের কোনো অবদান নেই। কাজেই আমরা থাকবো আমাদের ভার্চুয়াল পৃথিবী নিয়ে, এক কল্পনার পৃথিবী, সেখানে একাডেমির রং বদলানোতেই আমাদের অ্যাড্রেনালিন বেরিয়ে আসে হু হু করে।
এক মসজিদ ভাঙার বা এক মন্দির গড়া হয়ে ওঠে জীবনের লক্ষ্য। এক উচ্চকিত জীবনযাত্রায় শেষ প্রাপ্তি। এখানে কাউকে হাত দিতে দেব না। কে আছে হাত দিক তো পাড়ার শনি মন্দিরে, কোন মায় কা লাল হ্যায়। কিন্তু রাস্তার দুপাশে অজস্র গাছ কেটে ফেলা হচ্ছে অনবরত। সেসব আবার নতুন করে লাগানোর কথা কেউ ভাবছেনই না। এইখানেই লুকিয়ে আছে সেই সহজ সত্যটা। আপনার কল্পনার পৃথিবীকে আপনি যত বেশি করে আঁকড়ে ধরবেন, আপনার ভার্চুয়াল ওয়ার্ল্ডকে, তত আপনার নজর বাইরে চলে যাবে। রিয়েল ওয়ার্ল্ড, আসল পৃথিবী, যা আপনি পেয়েছিলেন, যা মানুষ তারা যখন উঠে দাঁড়াচ্ছে, তারা যখন হোমো ইরেক্টাস হচ্ছে, বাঁদর থেকে আস্তে আস্তে বিবর্তনের পরে মানুষ যখন উঠে দাঁড়ালো, তখন যে পৃথিবীটা আপনি পেয়েছিলেন, সেটা লক্ষ বছর ধরে তৈরি করা একটা পৃথিবী। আর আপনি 10 বছর, 20 বছর, 30 বছরে যা বানাচ্ছেন, তাকে ঘিরে আপনার সমস্ত সংবেদনশীলতা গড়ে উঠছে। ওই বিশাল প্রকৃতি নিয়ে আপনার এতটুকু সংবেদনশীলতা নেই, যা আপনাকে অক্সিজেন যোগায়, যা আপনাকে জল যোগায়, যা আপনাকে খাবার যোগায়। কাজেই আপনার এই গাঁড়লপনা দেখতে দেখতে বিরক্ত সেই আসল পৃথিবী কখনো কখনো মাথা দোলাবে, হাত পা ছুড়বে, আপনি সেখানে অসহায়, আপনার কোথাও যাওয়ার নেই, আপনার কিচ্ছু করার নেই। মাত্র ক বছর আগে 200 ন্যানোমিটার প্রাণহীন প্রোটিন, সর্বস্ব এক ভাইরাস, আপনাকে 6 মাস ঘরে বন্দি করে রেখেছিল। কিন্তু ওই যে আপাতত সে নেই, অতএব আপনি ল্যাবরেটরিতে গিনিপিগের সঙ্গে গন্ডারের প্রজনন নিয়ে ব্যস্ত থাকুন। আপনি তো বিজ্ঞানী, আপনার তো একটা কল্পনার পৃথিবী চাই, আপনার তো ট্যাঁস গরু চাই, নাম চাই, যশ চাই, খেতাব চাই, বাড়ি চাই, অসংখ্য গ্যাজেটস চাই। অতএব পরিণতির জন্য তৈরি থাকুন। আর আজকে ট্রোল করলে বা গালিগালাজ করলে করুন, কিচ্ছু হবে না। যা হবার সেটাই হচ্ছে, সেটাই হবে। দিনের শেষে এগুলো ভাবুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে এখানেই শেষ করছি। নমস্কার।